স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। তিস্তা অববাহিকায় বেশ কয়েকটি মেয়াদহীন ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের অপ্রতুলতায় স্থানীয়রা নিজ উদ্যোগে অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও এলজিইডি সেতু নির্মাণ করে। সেই সাথে নদী থেকে বালু তুলে বাঁধ নির্মাণ নদীর গতিপথ পরিবর্তনের অন্যতম কারণ। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় যে বন্যা দেখা দিয়েছিল তার অন্যতম কারণ হলো জলোচ্ছ্বাস বা জমে থাকা পানি। অপরিকল্পিত বাঁধ নির্মাণই এর জন্য দায়ী। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে শুরু হয় সুনামগঞ্জের তাহিরপুরে হাওড়াঞ্চলের অস্থায়ী ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হয় বাঁধ সংলগ্ন হাওরের মাটি। যত্রতত্র অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে এবার শুষ্ক মৌসুমে খনন করা স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পুরো মানচিত্র জুড়ে আজকে আমরা আলোচনা করব অপরিকল্পিত বাঁধে অঢেল খরচ মেলে না সুফল এই শিরোনামে, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় এবং রংপুর থেকে রিভারাইন পিপলসের সংগঠক ও তিস্তা সুরক্ষা কমিটির আহ্বায়ক মঞ্জুর আরিফ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমেই বিজন সেন রায় আপনার কাছে জানতে চাই, অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে হাওড় অঞ্চল, বিশেষ করে এই শুষ্ক মৌসুমে? দেখেন, এই প্রতি বছরই বারবার অপরিকল্পিত বাঁধ তৈরি করে এবং পুরো বুড়ো ফসলের যে হাওরগুলো আছে সেগুলা অপরিকল্পিত বাঁধ তৈরি করাতে পানি নিষ্কাশন হচ্ছে না সময় মতো। আর সময় মতো পানি নিষ্কাশন না হওয়ায় দেখা দিচ্ছে এই ফসলের ক্ষতি, এবং বাঁধও তৈরি হচ্ছে না নিয়মিতভাবে। এই ক্ষেত্রে কৃষকরা তাদের ফসল গড়ে তুলতে পারবে কিনা আশঙ্কা রয়েছে, এবং এ ব্যাপারে আমরা বারবার প্রশাসনকে, পানি উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে তাদেরকে অবগত করার পরও এখন পর্যন্ত হচ্ছে না। তাছাড়া বালি দিয়ে তৈরি করা হচ্ছে ফসলের যে বাঁধ, সেই বাঁধটুকু। কাজে এভাবে দেখা গেছে যে অন্যান্য বছর চেয়ে গতবারের চেয়ে ওইবার বাঁধে তেমন কাজ হচ্ছে না। তাছাড়া যে অপরিকল্পিত যে বাঁধ দেওয়ার ফলে যে পানিগুলো আটকে গেছে, পানি না চলাচলের পরে এখন কৃষকরা সেখানে চারাও রোপণ করতে পারছে না। তাই আমরা আশঙ্কায় আছি যে সময় মতো বাঁধও তৈরি হবে না এবং কৃষকরা তাদের ফসল গড়ে তুলতে পারবে না। জি, পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটি নিয়ে আমরা বলছিলাম এবং এটি নিয়ে আমরা আরও আলোচনা করব আপনার সাথে। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু মঞ্জুর আরিফ আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি নিজেও জানেন কৃত্রিম বাঁধ নির্মাণে হুমকিতে কিন্তু জীব বৈচিত্র্য। বাণিজ্যিক স্বার্থ হাসিলের জন্য ব্যাপক হারে বাঁধ নির্মাণ বিস্তীর্ণ অঞ্চলের জনজীবনও হুমকির মুখে ফেলেছে। এক্ষেত্রে আসলে বিভিন্ন সংগঠন ও কমিটির কি কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নদীতে বাঁধ দেওয়ার যে প্রাথমিক উদ্দেশ্য যেটা থাকে সেটা হলো যে আমরা যেহেতু ভাটি অঞ্চলের দেশ এবং বেশিরভাগ নদী যেহেতু আমাদের উজান থেকে প্রবাহিত হয়, আমাদের একটা সময় বন্যা থেকে আমাদের কৃষি অঞ্চলগুলোকে বা কৃষি জমিগুলোকে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করার প্রয়োজনীয়তা একসময় দেখা দিয়েছিল। কিন্তু বাঁধ নির্মাণটা যখন পরিকল্পিত না হয়ে অপরিকল্পিতভাবে হয়ে গেছে, তখন প্রথমত যেটা হয়েছে, আপনি জীববৈচিত্র্যের ক্ষেত্রে যেটা বললেন, প্রথমত যেটা হয়েছে তা হলো বাঁধগুলো যখন নির্মাণ করা হলো, আপাত দৃষ্টিতে বর্ষার সময় এই বাঁধগুলোর মাধ্যমে নদী অববাহিকার যে প্লাবনভূমিগুলো আছে সেই প্লাবনভূমিগুলো কিন্তু প্লাবিত হয় না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে প্লাবনভূমিগুলো প্লাবিত হচ্ছে না, ভালো কথা, তাহলে পানি প্রবেশ করছে না, মানুষ সেখানে
আবাদি জমিটা রক্ষা হচ্ছে, আবাদি জমিতে ফসল উৎপাদন হচ্ছে, এটা একদিক থেকে যেমন সত্য, ঠিক একইভাবে নির্মম সত্য হলো যখন এই পানিগুলো নেমে যাচ্ছে বা পানি কখনো কখনো বাঁধ ভেঙে যখন এই প্লাবনভূমিতে পানিগুলো ঢুকে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু এই পানিগুলো আর বের হয়ে যেতে পারছে না, তখন কিন্তু নতুন করে আরেকটি সংকট দেখা দেয়। অর্থাৎ ফসলের আবাদি জমিগুলো কিন্তু তখন আবার নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়। জীববৈচিত্র্যের ক্ষেত্রে যেটা বলি যে আপনি যখন নদীর একটা জায়গায় বাঁধ নির্মাণ করবেন, তার উজানে একরকম জীববৈচিত্র্য দেখতে পারবেন এবং জলের অভাবে ভাটির অঞ্চলে আর এক ধরনের জীববৈচিত্র্য দেখতে পারবেন। আমি খুব সহজ একটা উদাহরণ দিই। তিস্তা অববাহিকার কথাই যখন বলা হলো, তিস্তার উজানের অংশে সিকিমের প্রান্তে পানির যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কম থাকার কারণে ট্রাউট মাছ কিন্তু সিকিমের ওদিকে হয়। বাংলাদেশের এই অংশে অর্থাৎ তিস্তার এই অংশে এই অঞ্চলের মানুষ কতদিন থেকে ট্রাউট মাছ এই নামটি শুনেছে কিনা সেটিও আমার একটা আশঙ্কার কারণ আছে। এবং এটি একমাত্র কারণ হলো পানির যে স্বাভাবিক গতি, একপাশে বাঁধ দিয়ে পানিটিকে আটকে রাখা এবং একদিকে পানিটিকে না যেতে দেওয়া, সে কারণে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। এবং আপনি যে বললেন সংগঠনগুলো কি করতে পারে, আমার পরিচয় আপনি দিয়েছেন যে আমি রিভারাইন পিপল করি এবং একসাথে তিস্তা সুরক্ষা কমিটির আহ্বায়ক। আমরা যেটা করেছি যে বা সবসময় বলে এসেছি যে এই অপরিকল্পিত বাঁধগুলো ভেঙে দিতে হবে। বাঁধগুলো ভেঙে দিতে গেলে আমাদের কাছে ডাটার প্রয়োজন হয়। আমরা তিস্তা অববাহিকার বাংলাদেশে যেখানে প্রবেশ করেছে সেখান থেকে যেখানে গিয়ে আরেকটি নদীর সাথে মিলিত হয়েছে, আমরা কিছুদিন আগেই এই পুরো যে অংশটুকু আছে সেটিতে আমরা নৌকাতে করে দেখেছি এবং আমরা দেখেছি যে এই অঞ্চলের একসময় যা পাওয়া যেত সেই জিনিসপত্রগুলো, সেই ফসলটা হচ্ছে না, সেই প্রাণী বৈচিত্র্য এখন নেই। এবং এটা আমরা সেই স্থানীয় লোকজনদের কাছ থেকে কথা বলেই জেনেছি এবং আমরা সাংগঠনিকভাবে এই কাজগুলো করে এসেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা যে পর্যায়ে জানানো যায় সেই জানানোর চেষ্টা করেছি যে দেখেন এই বাঁধগুলো যদি এখানে থাকে, এই পানিটা যদি এখানে আটকে থাকে, এই ভেঙে পড়া বাঁধগুলো যদি ঠিক করা না হয় বা এই অববাহিকা যদি ঠিক করা না হয়, এই ফসলের চাষ হচ্ছে না, এই ফসলটা পাওয়া যাচ্ছে না, এই পাখিটির তিস্তা অববাহিকায় দেখা যাচ্ছে না, এই সাধারণ গুলমটি জন্মাচ্ছে না, এই নদীর ধার দিয়ে যে একসময় যে গাছগুলো জন্মাতো সেই গাছগুলো জন্মাচ্ছে না, এরকম আরও নানাবিধ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় করছি। এবং আমাদের যারা ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে তাদেরকে সাথে নিয়ে আমরা এই জীববৈচিত্র্য রক্ষায় সবসময়ই আমাদের জায়গা থেকে যতটুকু করা যায়, কারণ আমরা তো কারিগরি জায়গার মানুষ নই, আমরা জাস্ট মাঠ পর্যায়ে গিয়ে কাজ করি এবং যেগুলো দেখতে পারি সেগুলো যে কর্তৃপক্ষকে জানানো যায় সেই কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করি যে এই নির্দিষ্ট জায়গাগুলোতে ভাঙন হয়েছে, এখানে ফসলের ক্ষতি এমন হয়েছে, এই জিনিসগুলো। এবং আমরা অন্যান্য যে ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আছে তাদেরকেও সেগুলো করতে উদ্বুদ্ধ করি মূলত। এটা আমাদের রিভারাইন পিপল থেকে বা গ্রিন ইকো বলতে আমাদের কিছু আরো অর্থাৎ প্রত্যেকটি সংগঠন আপনারা সমন্বয় করেই কাজ করে যাচ্ছেন বাঁধ রক্ষার্থে। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর আরিফ এবং বিজন সেন রায়, আপনারা দুজনই থাকবেন আমাদের সাথে মানচিত্রের আয়োজনে। আমরা ফিরবো একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ আলোচনা করছি অপরিকল্পিত বাঁধে অঢেল খরচ মেলে না সুফল এই বিষয়ে, এবং আলোচনায় যুক্ত আছেন সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় এবং রংপুর থেকে তিস্তা সুরক্ষা কমিটির আহ্বায়ক মঞ্জুর আরিফ। আপনাদের দুজনের কথাতেই স্পষ্ট যে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে এবার শুষ্ক মৌসুমে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এটি আমরা বিরতির আগেই জানতে পেরেছি আপনাদের দুজনের কথাতেই। এ পর্যায়ে বিজন সেন, আপনার কাছে জানতে চাই যে এই যে যত্রতত্র অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে এবার শুষ্ক মৌসুমে খনন করা জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বর্ষার আগেই কি এর সমাধান মিলবে? এ ব্যাপারে প্রশাসন চেষ্টা করছে, কিন্তু আমাদের তো মৌসুম চলে যাচ্ছে, রোপণের সময়টা চলে যাচ্ছে। 15 ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা, কিন্তু এখন পর্যন্ত ওই পানি যাচ্ছে না যাওয়াতে এখন পর্যন্ত হাওরের ফসলের চারাও রোপণ করা যাচ্ছে না। কাজে এই ব্যাপারে সবাই দুশ্চিন্তায় আছে
যদিও প্রশাসন বলছে যে না 28 ফেব্রুয়ারির মধ্যে তারা ঠিক করে দিবে, কিন্তু আমরা এ ব্যাপারে বা কৃষক সমাজ এ ব্যাপারে কোনো আশা তাদের মনে জাগছে না। কারণ এখন পর্যন্ত পানি প্রচুর পরিমাণে বিভিন্ন হাওরে আটকে গেছে, যার ফলে বাঁধও নির্মাণ করা হচ্ছে না এবং চারাও রোপণ করা হচ্ছে না। এর আসলে বিকল্প সমাধান কি আছে বলে আপনি মনে করেন? বিকল্প সমাধান হচ্ছে যে যদি বাঁধগুলো কেটে দেওয়া হয়, পূর্বের যে বাঁধগুলো ওইগুলো যদি কেটে দেওয়া হয় বিভিন্ন সাইটে, তাহলে হয়তো পানি তাড়াতাড়ি চলে যাবে, দ্রুত চলে যাবে এবং কৃষক তাদের চারাও রোপণ করতে পারবে এবং যে বেড়ি বাঁধগুলো আছে ওই বেড়ি বাঁধগুলা আহ তৈরি করতে পারবে। জি, সমাধান আসলে ঘুরে ফিরে একটাই আসছে যে বাঁধগুলো আসলে ভেঙে দেয়া। মঞ্জুর আরিফ, আপনিও এই কথাই বলছিলেন যে বাঁধগুলো ভেঙে দিলে আসলে এই জলাবদ্ধতা কমে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে আবার বাজেট স্বল্পতা নিয়ে আপনি উল্লেখ করেছিলেন। এক্ষেত্রে কি পর্যাপ্ত সহায়তা বা সহযোগিতা পাচ্ছেন আপনারা পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে? আচ্ছা, এখন এই কথাটি বললে হয়তো একটু খারাপ শোনাবে। পানি উন্নয়ন বোর্ডের এখন তো কাজটাই হয়ে গেছে যে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা। কারণ এই বাঁধ নির্মাণ করলে পাউবোর একজন কর্মকর্তা, আমি নিশ্চিত করে তার নাম বলবো না, তিনি বললেন যে গ্রোয়েন বাঁধের মধ্যে কত ব্যাগ বালু ফেললাম সেটা তো আর কেউ দেখতে আসছে না। এই কথাটার অর্থ এই দাঁড়ায় যে বাঁধ নির্মাণ করতে চাওয়াটার অর্থই হলো যে যে পরিমাণ টাকা জলে দেওয়া বলতে যে আমাদের একটা প্রবাদ আছে, এই টাকাটা তো জলেই দেওয়া হয়। এই যে তিস্তা অববাহিকার ক্ষেত্রে আমি বলতে পারবো সুনামগঞ্জের ওখানে হয়তো জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। এই শুষ্ক মৌসুমে তিস্তা অববাহিকা তো পানিই নেই। আমাদের এখানকার যে সেচ পদ্ধতি সেটা তো প্রত্যেকজন কৃষককে নিজ নিজ করে ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে হয়। আবার যখন বন্যা মৌসুম চলে আসবে তখন দেখা যাবে যে তিস্তার যে মহিপুর অংশ আছে সেই অংশে বাঁধ ভেঙে গিয়ে নতুন করে আবার আর একটি তিস্তা তৈরি হবে, সেখানে পাউবো আবার এসে নতুন করে বাঁধ দেবে। এটা তো টাকার খেলা শুধু। কিন্তু আমরা প্রথম থেকে যেটা বলে এসেছি বা আমরা যেটা চাই বা বলতে বলি, হয়তো এটা খুবই দ্রুত সমাধান করা সম্ভব নয়, কিন্তু অদূর ভবিষ্যতে হলেও আমাদের এই যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো ভেঙে দিতে হবে, নদীকে নদীর মতো চলতে দিতে হবে। নদীকে কখনো সরল পথে চলতে দেওয়ার চেষ্টা করাটা আমাদের জন্য শুধু অন্যায়ই নয়, বিপর্যয় ডেকে নিয়ে আসবে। সুনামগঞ্জের অংশটা আমি শুনছিলাম বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানি জমে গেছে, আবার বাঁধ নির্মাণ করবে, আবার টাকা খরচ হবে, আবার ভেঙে যাবে, আবার নির্মাণ হবে। পাউবোর তো বাংলাদেশের মতো আমাদের মতন এত সীমিত সামর্থ্যের জায়গাতে আমরা যদি বাঁধ নির্মাণ এবং বাঁধ ভাঙাতেই টাকাগুলো খরচ করে ফেলি, তাহলে আমরা ফসল রক্ষায় কি করব? আমরা কৃষককে সহায়তা কখন করব? আমাদের কৃষকের জীবনমান উন্নয়নের জন্য কি করব? অর্থাৎ বাঁধ নির্মাণ এবং বাঁধ ভেঙে দেওয়া, এটা থেকে বের হয়ে আসতে হবে, নদীকে নদীর মতো করে চলতে দিতে হবে। কারণ আপনি যেভাবেই বলুন না কেন আমাদের সম্পদ অপ্রতুল এবং পাউবো কখনোই এই কাজটি করবে না। প্রথমে যেটা বলেছিলাম যে পাউবো বাঁধ নির্মাণ এবং বাঁধ ভেঙে দেওয়া, এর থেকে যে বের হয়ে আসার কথা আপনারা বলছেন, এর আসলে বিকল্প সমাধান কি আছে আপনাদের কাছে? আচ্ছা, বিকল্প সমাধান বলতে নদীকে নদীর মতো করে থাকতে দিতে হবে। এখন তিস্তার কথা আসতে গেলে অবশ্যই তিস্তার উজানে যে ভারতের যে পানি আটকে রাখার প্রকল্পটা আছে সেটাও তো সবার আগেই চলে আসে। আমাদের তো পানি চুক্তিটি এই এত বছরেও তো আমরা করতে পারিনি। আমরা তিস্তার পানি যদি তিস্তাকে তিস্তার মতো করে চলতে দিতাম, আমরা ঠিকই জানতে পারতাম এই তিস্তা নদী কোথায় ভাঙবে, কোথায় গড়বে, আমি কোথায় ফসলি জমি করব, আমি কোথায় ফসলি জমি করব না। কৃষক যারা সেখানকার মানে শত বছর ধরে সেখানে কৃষি কাজ করছে, এটা তাদের উপরে ছেড়ে দিলেই চলবে। তারা ঠিকই বের করে নিতে পারবে যে তিস্তা আজ কোথায় যাবে, কাল কোথায় যাবে। আমি নতুন করে নিজের মতো করে তিস্তাকে একদিক থেকে চলতে দিলাম, একদিকে বাঁধ নির্মাণ করে দিয়ে আজকে কৃষককে বললাম এখানে আপনার ধামি জমি নির্মাণ করেন, এখানে বন্যা হবে, কালকে ওখানে বললাম, এটা কোনো সহজ সমাধান হতে পারে না। সহজ সমাধান সহজ কিন্তু ধৈর্য সাপেক্ষ। এ কারণে আমরা যারা সংগঠন থেকে আসছি আমরা তো শুধু বলতে পারি যে সিদ্ধান্তগুলো নেয়ার সেটা সরকারের উচ্চ পর্যায়ে থেকে নিতে হবে। যে তিস্তা অববাহিকা যদি বাঁচাতে চাই তাহলে অবশ্যই ভারতের সাথে পানি চুক্তির কোনো বিকল্প নেই এবং পানি চুক্তিটা তো মোটামুটি অকার্যকর। আমরা চাই এটা কার্যকর। একদম, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কথায় উঠে এলো। জনাব মঞ্জুর আরিফ এবং বিজন সেন রায়, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে মানচিত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আজকের মানচিত্রের আয়োজনে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।